এই গ্রুপে যারা আছে তাদের মারি চুরি
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই ভালো? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আমি কি একটু ওয়েট করবো না স্টার্ট করবো? 85। স্টার্ট করেন স্যার, অলরেডি 7। ওকে। ক্লাসে কতটুকু করিয়েছিলাম? চ্যাপ্টার 2 স্টার্ট করেছিলাম, তাই না? জি স্যার। চ্যাপ্টার 2 কতটুকু হয়েছিল মনে আছে? এই পর্যন্ত হয়েছিল, তাই তো? ইনভেন্টরি ভ্যালুয়েশন থেকে আমি স্টার্ট করব। ওকে? ইনভেন্টরি ভ্যালুয়েশন, হ্যাঁ। ইনভেন্টরি কি? অ্যাসেট, এক্সপেন্স কি? ইনভেন্টরি কি অ্যাসেট অর এক্সপেন্স? অ্যাসেট। এক্সপেন্স না কেন? ইনভেন্টরি তো কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট। যখন সেল করে ফেলবো, যখন সেল হয়ে যাবে ইনভেন্টরি, হ্যালো, স্যার আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে। আমি বললাম যদি আমরা ইনভেন্টরি সেল করে ফেলি, হ্যাঁ, ইনভেন্টরি তো বেসিক্যালি আমাদের অ্যাসেট, বাট যখন আমরা এটা সেল করে ফেলবো, ইনভেন্টরি সেল হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? তখন এক্সপেন্স, তাই তো? কস্ট অফ গুডস সোল্ড রেকর্ড করবেন না? কস্ট অফ গুডস সোল্ড সেলের জন্য জার্নাল জি কি স্যার। দেই জি আমরা? স্যার। সেলের জন্য জার্নাল কি দেই? ক্যাশ অর ব্যাংক ডেবিট, cost of goods sold নো, debit,
ট্রেড রিসিভেবল ডেবিট অর ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? Yes. আর সেলস রেভিনিউ ক্রেডিট আর ব্যাড পেয়েবল কি ক্রেডিট। ঠিক সাবসিকুয়েন্টলি আমরা আমাদের যে ইনভেন্টরি আছে সেটা তো এখন কমে গেল, ফিনিশ গুডস ইনভেন্টরি কমে গেল, তো ফিনিশ গুডস ইনভেন্টরি ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, তাই তো? এই একটা জার্নাল দিই। সো যখন ইনভেন্টরি সেল হয়ে যাবে দ্যাট টাইম এটাকে আমরা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করি। আর নরমালি ইনভেন্টরি ইজ এ কারেন্ট অ্যাসেট অফ দ্য কোম্পানি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। Yes, sir. এখন আসেন ভ্যালুইং ইনভেন্টরি ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। আমরা ইনিশিয়ালি রেকর্ড করব কোথায়, কোন প্রাইসে? কষ্ট পাইছে Cost. Subsequent measurement. Subsequent measurement কোন প্রাইসে হবে? হ্যালো, কস্ট এবং এনআরবি হুইচ ইজ লোয়ার এনআরবি প্রাইসে। এনআরবি, এনআরবি বলতে কি বোঝায়? নেট রিয়েলাইজেবল ভ্যালু। হ্যালো, জি স্যার, শুনতেছি। এনআরবি তে, ঠিক আছে। স্যার NRV কথায় অস্পষ্ট আসতেছে। অস্পষ্ট আসতেছে কেন? মানে কথা আস্তে শোনা যাচ্ছে একদম। জি স্যার, আস্তে আস্তে শোনা যাচ্ছে। এখন স্টিল স্যার। তাহলে তো প্রবলেম। স্যার আমার এখানে ঠিক আছে স্যার। স্যার আমার আমারও এখানে ঠিক আছে। তাইলে কি এটা কি আমার প্রবলেম কিনা? যাই হোক, আচ্ছা আমি দেখি চেষ্টা করতেছি। শুনতে পাচ্ছি তো। আচ্ছা, এনআরবি প্রাইসে আমরা বলছি কি এনআরবি প্রাইসে আমরা রেকর্ড করব। এনআরবি স্টক এবং এনআরবি হুইচ ওয়ান ইজ কস্ট এবং এনআরবি হুইচ ওয়ান ইজ লোয়ার। এনআরবি বলতে কি বোঝায়? হোয়াট ইজ এনআরবি? নেট রিয়েলাইজেবল ভ্যালু। কি এটা? আমি যখন প্রোডাক্টটা সেল করতে যাব ওই সময় যে ভ্যালুটা দাঁড়ায় ওইটাই। তাহলে ফিনিশ গুডস এর জন্য মার্কেট এনআরবি কি? দেখেন ফিনিশ গুডস এর জন্য এনআরবি কি? ক্লিয়ার? ফিনিশ গুডস এনআরবি ইকুয়াল টু কি? সেলিং প্রাইস থেকে, মানে আমি যে প্রোডাক্টটা সেল করব এ থেকে এস্টিমেটেড কস্ট টু সেল, মানে এটা সেল করতে গেলে আমার কত টাকা খরচ হবে এই খরচটা বাদ দিলে যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে কি ফিনিশ গুডস এর জন্য এনআরবি। সেমি ফিনিশ গুডস এর জন্য এনআরবি কি? সেমি ফিনিশ গুডস এর জন্য এনআরবি হলো আমি যে প্রোডাক্টটা সেল করব এটার যে সেলস প্রাইস আছে এটা ফিনিশ করতে আমার আরো কত টাকা খরচ হবে, মানে এক্সপেক্টেড কস্ট টু কমপ্লিট আর মাইনাস হচ্ছে কি এস্টিমেটেড কস্ট টু সেল। তো এই দুইটা মাইনাস করার পর যেটা আসবে সেটা হচ্ছে এনআরবি। আর যদি র মেটেরিয়াল হয় তাহলে এনআরবি ইকুয়াল টু কি? এই র মেটেরিয়ালটা রিপ্লেস করতে গেলে আপনার কত টাকা খরচ হবে সেটা হচ্ছে কি আপনার র মেটেরিয়ালের জন্য এনআরবি। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার ক্লিয়ার কিনা বলেন, নয়তো আবার ডিসকাস করব। স্যার র Okay? মেটেরিয়ালটা রাখবো স্যার। র মেটেরিয়ালের জন্য আসলে তো কি র মেটেরিয়াল আজকে আপনার হাতে যে র মেটেরিয়ালটা আছে এটা যদি আপনি রিপ্লেস করতে চান তাহলে কত টাকা লাগবে? ধরেন আপনার কাছে কি এখন একটা ইয়ে আছে, হ্যাঁ আপনার ধরেন একটা কি বলি একটা মোবাইল সেট আছে স্যামসাং,
অথবা একটা আইফোন আছে, ঠিক আছে? সো আইফোনটা আপনার কি, এখন আপনার ধরেন এটা 12 প্রো ম্যাক্স আছে, এখন আপনি কি, এখন 12 প্রো ম্যাক্স চলে না, আপনি 13 প্রো ম্যাক্স অথবা 16 প্রো ম্যাক্স নেবেন। আছে 15, ধরেন 15 আছে, সো এখন আপনি 16 নেবেন। তাহলে 15 নিতে গেলে, 16 নিতে গেলে মানে 15 চেঞ্জ করতে গেলে আপনার যে টাকাটা খরচ হবে সেটা হচ্ছে ওইটার কস্ট, মানে রিপ্লেসমেন্ট কস্ট বেসিস। এখানে যদি আমি ভার্সন চেঞ্জ বলেছি, বাট ইনভেন্টরির ক্ষেত্রে কখনো কিন্তু ভার্সন চেঞ্জ হবে না, একই ভার্সনের থাকবে, ঠিক আছে? ইয়েস স্যার। এখন আসেন অ্যাকাউন্টিং এন্ড দিয়ে, বললাম কি কস্ট এবং এনআরবি দুটোর মধ্যে কম কম যেটা সেটা কি ভ্যালুয়েশন হবে, তাই তো? কোন ভ্যালুয়েশন? সাবসিকুয়েন্ট ভ্যালুয়েশন। ইনিশিয়াল ভ্যালুয়েশন হবে কি এট কস্টে, সাবসিকুয়েন্ট ভ্যালুয়েশন হবে কি কস্ট এবং এনআরবি হুইচ ওয়ান ইজ লোয়ার ওই প্রাইসে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? স্যার আরেকবার বলবেন? আমি বললাম কস্ট এবং এনআরবি। কস্ট কি? ইনিশিয়াল রিকগনিশন সবসময় কস্টে হবে। ধরেন আপনি একটা ইনভেন্টরি পারচেজ করেছেন, এখন ইনিশিয়াল পারচেজটা কিন্তু সবসময় আপনি কস্টে করবেন, তাই না? পারচেজ প্রাইস যা তাই তো তার কস্ট, ঠিক আছে? এখন 1 বছর পরে এটা আপনার স্টকে রয়ে গেল, 1 বছর পরে আপনি কি এটা অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন, ইনভেন্টরিটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন, ঠিক আছে? এখন আপনার আগেই তো অ্যাসেট আছে, এখন শুধু ভ্যালুয়েশন আপনি ইভালুয়েট করবেন। ধরেন প্রথমে ইনিশিয়ালি আপনি কস্টে দেখাইছেন 1 কোটি টাকা, এটা 1 কোটি টাকা আপনার কস্টে রিকগনিশন আছে। এখন 30শে জুনে গিয়ে আপনার অ্যাকাউন্টিং ক্লোজ হলো, আবার 30শে জুনে আবার আপনি কি এটার এনআরবি চেক করলেন, 1 কোটি টাকাটার এনআরবি চেক করে দেখলেন কি এটার দাম চলে আসছে আপনার 95 লাখ, এনআরবি হলো 95 লাখ। এখন আর আগের মতো সেলস প্রাইস নাই, সেলস প্রাইসটা একটু কমে গেল। সো আপনার ইনিশিয়াল রিকগনিশন ছিল 1 crore, 30শে জুনে আপনি সাবসিকুয়েন্টলি এটা রিভ্যালুয়েশন করলেন অথবা ভ্যালুয়েশন করলেন, সেটার ভ্যালু আসলো 95 লাখ। তাহলে এখানে 5 লাখ কি কমে গেল না বেড়ে গেল? আপনি কোন প্রাইসে রেকর্ড করবেন? এনআরবি। এনআরবি। সো এনআরবি যদি রেকর্ড করেন তারপর আপনি 95 লাখে রেকর্ড করবেন, তাই তো? তাহলে 5 লাখ টাকা কি আপনার ইনিশিয়াল রিকগনিশন ছিল নাকি? হ্যালো, জি স্যার। ইনিশিয়াল রিকগনিশন ছিল 5 লাখ, সরি 1 crore, বাট এখন 5 লাখ টাকা কমাই দিবেন, জার্নাল কি দিবেন? স্যার যদি এই পণ্যটার মূল্য বাইরে যায় তখন কোনটার বেচতে করবো? এটা আমি আসতেছি, আগে যেটা কমলো সেটা বলেন। জার্নাল কি? আরে একটা লস হইলো না, তাহলে স্যার জার্নাল ক্রেডিট। লস অ্যাকাউন্ট ডেবিট, আপনার একটা লস হলো 5 লাখ টাকা, আর ইনভেন্টরি ভ্যালু কমাই দিবেন 5 লাখ, শেষ। লস অ্যাকাউন্ট ডেবিট আর ইনভেন্টরি ভ্যালু কমে যাবে 5 লাখ, শেষ, ঠিক আছে? এনি কোশ্চেন? নো স্যার। এখন হলো দাম বেড়ে গেল, 1 crore ছিল কস্ট প্রাইস, সাবসিকুয়েন্ট হচ্ছে এটার দাম বেড়ে হয়েছে 1,10,00,000। তো এখন জার্নাল কি দিবেন? স্যার ওইটার উল্টা স্যার। আমরা কোন প্রাইসে রেকর্ড করব? আমরা কোন প্রাইসে রেকর্ড করব আগে এটার আনসার দেন। স্যার এনআরবি এবং কস্টের মধ্যে যেটা কম। কস্ট এবং এনআরবি হুইচ ওয়ান ইজ লোয়ার? তাহলে কস্ট কত? স্যার 1 কোটি। 1 crore। আর এই এনআরবি কত? 1 কোটি 95। আচ্ছা এখন 95 বেড়ে গেছে 95, না, কমে গেছে স্যার। 1,10,00,000। 1,10,00,000। সো আমরা কোন প্রাইসে রেকর্ড করব? হুইচ ওয়ান ইজ লোয়ার। কম লোয়ার। লোয়ার? তাহলে কি আমরা এনআরবি রেকর্ড করব? না নো স্যার। স্যার। তাহলে কি কোনো জার্নালিটি হবে? নো স্যার। নো। সো যদি দাম বেড়ে যায় নো জার্নাল এন্ট্রি, যদি দাম কমে যায় একটা লস হিসেবে রিকগনাইজ করতে হবে। এই ওকে, ঠিক আছে? ইয়েস স্যার।
সো এখন আসেন আমরা ওই যে ইনভেন্টরি ইস্যু করি, আমরা বিভিন্ন সময় ইনভেন্টরি ইস্যু করা হয়, তাই না? নাকি কিভাবে ইস্যু করা হয় বলেন তো? ইনভেন্টরি কোথায় ইস্যু করা হয়? হ্যালো, শুনতেছেন? হ্যালো, হ্যাঁ, ইনভেন্টরি ইস্যু করি আমরা। ইনভেন্টরি ইস্যু করা হয় কোথায়? এক মার্কেটে, আবার হচ্ছে কি কোথায়? প্রোডাকশনে ইস্যু করা হয়, তাই না? র মেটেরিয়ালকে ইস্যু করে এটাকে প্রসেস করে ফিনিশ গুড তৈরি করা হয়। এরকম ভাবে বিভিন্ন সময় কি ইনভেন্টরি গুলো ইস্যু করা হয়। এখন এই ইনভেন্টরি আপনার ইস্যুইং এর ক্ষেত্রে ভ্যালুয়েশন টেকনিক গুলি বিভিন্ন রকম হতে পারে। মানে আমরা কিভাবে ভ্যালুয়েশন করব, আমরা কোন মেটেরিয়ালটা আগে ভ্যালু করব, কোনটা আগে দিব, কোনটা পিছনে দিব, সো এগুলির ভ্যালুয়েশন টেকনিক গুলি কি হবে, হ্যাঁ, এই টেকনিক গুলি এখন আমরা পড়ব। প্রথমে হচ্ছে যদি কস্ট প্রাইস মেথডে আমরা কি ইনভেন্টরি গুলো ইস্যু করি অথবা ভ্যালুয়েশন করি। একটা হচ্ছে প্যাসিফিক প্রাইস মেথড। প্যাসিফিক প্রাইস মেথড দেখেন, এটা আসলে পৃথিবীতে কোথাও পাবেন না আপনারা। এটা হলো জাস্ট হচ্ছে কি কিছু ইকুইপমেন্টের ক্ষেত্রে এই প্যাসিফিক প্রাইস মেথড আপনার ফলো করা হয়। যেমন কি ধরুন আপনি একটা উড়োজাহাজ কিনতে একটা প্ল্যান কিনতেছেন বোয়িং থেকে। এখন বোয়িং অর্ডার নেই কিভাবে দেখেন, বোয়িং এর যে অর্ডার গুলি থাকবে সব হচ্ছে কি তারা অন দা বেসিস অফ কাস্টমাইজেশন অর্ডার নিবে। ধরেন একটা কান্ট্রি বোয়িং কে একটা অর্ডার দিল যে আমাদের এই স্পেসিফিকেশন থাকতে হবে, আবার আরেকটা কান্ট্রি যখন অর্ডার দিবে তখন কিন্তু সেম স্পেসিফিকেশন কিন্তু কাজ করবে না, তারা তাদের মতো কাস্টমাইজ করে নিবে। এরকম ভাবে বোয়িং কে আপনি যতগুলি আপনার প্ল্যানের অর্ডার দেন সবই হচ্ছে কি এক একটা এক এক কাস্টমাইজ প্রসেসে। সো দেখেন এরকম কাস্টমাইজ রিলেটেড যদি কোনো স্পেসিফিক নেচারের কোনো অ্যাসেট হয় সেটার জন্য আসলে লিফো, ফিফো এবং ওয়েটেড এভারেজ এগুলি কোনো কিছু কি ফলো করা যাবে না। কি করতে হবে? স্পেসিফিক প্রাইস মেথড ফলো করতে হবে। মানে এই প্রোডাক্টটা যেই প্রাইসে কাস্টমার অর্ডার দিয়েছিল এটার ভ্যালুয়েশনটা কি ওই বেসিসেই হবে। এখানে ফিফো, লিফো অথবা ওয়েটেড এভারেজ করার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? ক্লিয়ার? এই আপনাদের ফিডব্যাক কিন্তু খুব পোর, কেউ কিছু বলছেন না। জি স্যার। এই তো জি স্যার বলে শেষ। আমার কথা অনেক কম শোনা যাচ্ছে। সবাই কি কম শুনতে পাচ্ছেন? না স্যার। আমরা তো শুনতেছি স্যার। স্যার আমরা তাহলে আপনার মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে স্যার। না, নেটওয়ার্কে তো আমি দেখতেছি অ্যাকুরেট আছে। স্যার স্যার আমরা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। এমনি ক্লিয়ার আছে স্যার। তাহলে কি আমার ল্যাপটপের সমস্যা নাকি আমি এটা বুঝতেছি না। আচ্ছা, সেকেন্ডলি আসেন ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো মেথড। এটা তো বুঝতেই পারতেছেন, নাম দিয়েই বোঝা যায় এটার আসলে টেকনিকটা কি। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, ফার্স্ট মেথড। সো ফিফো মেথডে বেসিক্যালি যে ইনভেন্টরিটা আপনার ওয়্যার হাউসে আগে ঢুকবে সেটা ইস্যু করব ফার্স্টলি। এটাকে বলা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে যেটা ইনভেন্টরি ফার্স্টলি ওয়্যার হাউসে ঢুকবে সেটাকে আমরা ফার্স্টলি ইস্যু করব, যেটা লাস্টে ঢুকবে সেটা লাস্টলি ইস্যু করব। আর লিভো হচ্ছে উল্টাটা, যেটা লাস্টে ঢুকবে এটা আমরা ফার্স্টে ইস্যু করব, আর যেটা আপনার ফার্স্টে ঢুকবে সেটা সবার লাস্টে আমরা কি ইস্যু করব। লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, মানে ইন করবে লাস্টে, আবার ইস্যুইং হবে কি সবার ফার্স্টে। এই বেস স্টক মেথড। বেস স্টক মেথডটা অ্যাকচুয়ালি এক্সাক্ট কোন মেথড না, এটা হচ্ছে একটা সার্টেন ইনভেন্টরি সবসময় দেখবেন কি মেনটেন করা হয়, যে আমার যাই হোক 30% অথবা 10% ইনভেন্টরি সবসময় কি আপনার এখানে বেস হিসাবে থেকেই যাবে, এটা কোনোদিন ইউজ হবে না। এই বেস স্টক মেথডটা হচ্ছে আপনার, এটা কোনো স্পেসিফিক কোনো মেথড না। এটার জন্য যে আপনার আসবে কি বলে এটা, ওই যে আপনার যে ভ্যালুটা থাকবে, যে ইনভেন্টরিটা আমরা হেল্ড আপ করতেছি অথবা হোল্ড করতেছি, এটার যে ভ্যালু সেটাই কি এটা দিয়ে এটার ভ্যালুয়েশন করা হবে। তো এটার জন্য এক্সাক্ট কোনো আপনার মেথড নেই।
বেসিক্যালি আপনাদের অঙ্ক আসবে ফিফো এবং লিফো থেকে, এই দুটো একটু ভালো করে বুঝবেন। আর এভারেজ প্রাইস মেথড, এভারেজ প্রাইস মেথড গুলো একবার পড়েন, তারপর আমি বলি, নয়তো বুঝবেন না। একবার এই চারটাই পড়েন, কোনটা কি পার্থক্য আসলো সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এ বি সি ডি পড়েন। আসসালামু আলাইকুম স্যার। স্যার সি এর ওটা কি বি এরটার সাথেই সেম হবে? সি এরটার পাশে তো কিছু দেওয়া নেই। আমি একবার বলি তাহলে বুঝে যাবেন, ঠিক আছে? দেখেন, সিম্পল এভারেজ প্রাইস মেথড, সিম্পল এভারেজ প্রাইস মেথড। উপরে দেখেন বলছে কি, টোটাল ইউনিট প্রাইস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পারচেজ। মানে কি, টোটাল ইউনিট প্রাইস ধরেন, আচ্ছা আমি একটু এক্সেল দিয়ে বোঝাই। এক্সাম্পল দেখেন, আমি 1 জানুয়ারি 10 ইউনিট পারচেজ করলাম 5 টাকা করে 50, এটা হলো টোটাল। সেকেন্ড জানুয়ারিতে আমি 20 ইউনিট পারচেজ করলাম 8 টাকা করে 160। এভাবে প্রতি 5 তারিখ পর্যন্ত আমি টোটাল 150 ইউনিট পারচেজ করেছি এবং এভারেজে হচ্ছে 50 ইউনিট করে, টোটাল 1740 আমি পারচেজ করেছি, ঠিক আছে? এখন সিম্পল এভারেজ বলতেছে, আপনার ফর্মুলাটা কি বলছিলাম আমি, ফর্মুলা কি, মানে স্যার টোটাল ইউনিট প্রাইস ডিভাইড বাই টোটাল টোটাল ইউনিট প্রাইস পারচেজ। ডিভাইডেড বাই নাম্বার অফ পারচেজ, ইউনিট প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ পারচেজ। তাহলে ইউনিট প্রাইস দেখেন, ইউনিট প্রাইস কয়টা, 1 2 3 4 5, পাঁচটা ইউনিট প্রাইস। এই পাঁচটা ইউনিট প্রাইস হচ্ছে কত, 50 টাকা টোটাল। টোটাল ইউনিট প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ পারচেজ, কয়টা পারচেজ হয়েছে, 1 2 3 4 5, পাঁচটা পারচেজ হয়েছে। সো উপরে হলো 50 ডিভাইডেড বাই হচ্ছে কি নাম্বার অফ পারচেজ, দ্যাটস মিন্স 5 পারচেজ। সো 50 কে যদি আমরা 5 পারচেজ দিয়ে ভাগ করি, সো আমাদের রেজাল্ট আসবে কত, 10। সো সিম্পল এভারেজ ইজ 10। এনি কোশ্চেন, ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। নাম্বার অফ পারচেজের 150 হবে না? না, নাম্বার অফ পারচেজ না, নাম্বার অফ কয়বার পারচেজ করছি, নাম্বার অফ পারচেজ ইউনিট না, কিন্তু নাম্বার অফ পারচেজ শুধু। ওকে, জি স্যার। সেকেন্ড হচ্ছে ওয়েটেড এভারেজ। দাঁড়ান আবার, ওয়েটেড এভারেজ প্রাইস মেথড। ওয়েটেড এভারেজ প্রাইস মেথড বলতেছে, উপরে হলো টোটাল কস্ট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ ইউনিটস। উপরে হলো টোটাল কস্ট, সো এক্সেলে যান, টোটাল কস্ট টোটাল নাম্বার অফ ইউনিটস, টোটাল কস্ট টোটাল নাম্বার অফ ইউনিটস। টোটাল কস্ট কত, 150। আচ্ছা 1740 1740 টাকা, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ ইউনিটস, নাম্বার অফ ইউনিটস কত, 150। তো 1740 কে 150 দিয়ে ভাগ করেন, কত আসবে, এখানে স্যার দেওয়া আছে 11.60। 11.60, ঠিক আছে? এটাই হলো আনসার।
ওকে ইয়েস স্যার। ওকে, তারপর একটা যাই। কিউমুলেটেড ওয়েটেড এভারেজ প্রাইস মেথড, আর একটা হচ্ছে পিরিয়ডিক ওয়েটেড এভারেজ প্রাইস মেথড। প্রথমে আসেন কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ প্রাইস মেথড। কিউমুলেটেড ওয়েটেড এভারেজ বলতেছে যখনই আমি ইস্যু করব তখন আমার হাতে যতগুলি কোয়ান্টিটি থাকবে অথবা যা ব্যালেন্স থাকবে তার একটা এভারেজ প্রাইস করে আমি কি ইস্যু প্রাইস ক্যালকুলেট করব। কিরকম দেখেন, আমি 1 থেকে 5 তারিখ পর্যন্ত টোটাল আমি 150 ইউনিট পারচেজ করেছি, টোটাল 1740 টাকা লাগছে। যদি পার ইউনিটে বলি তাহলে 50 টাকা করে লাগছে, ঠিক আছে। এখন 6 তারিখে গিয়ে আমি 50 ইউনিট কি ইস্যু করলাম, ঠিক আছে। এই যে আমি 50 ইউনিট, সরি এখানে এভারেজ প্রাইস হলো 11 টাকা 60 পয়সা, আমি ভুল বলেছি। 1740 ভাগ হলো 150, এটা হলো 11 টাকা 60 পয়সা। এখন 6 জানুয়ারিতে যদি আমি 50 ইউনিট আমি ইস্যু করি তাইলে আমার আগে যতগুলি ইনভেন্টরি ছিল এটার একটা এভারেজ প্রাইস বের করতে হবে, যেটা হচ্ছে কি 11 টাকা 60 পয়সা। সো ওই এভারেজ প্রাইসে কি আমরা কিউমুলেটিভ এভারেজে আমরা এটা ইস্যু করব, মানে 11 টাকা 60 ধরে 580 আমি কি ইস্যু করব, আর বাকি টাকা কি ক্লোজিং ইনভেন্টরি হিসেবে আপনার কাছে রয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার এটা একটু বলবেন স্যার? মানে বললাম যখনই কোনো ইস্যু হবে তখন একটা এভারেজ প্রাইস বের করতে হবে, যখন কোনো ইস্যু হবে তখন একটা এভারেজ প্রাইস বের করতে হবে। যেমন 6 তারিখে একটা ইস্যু হলো 50 ইউনিট, 50 ইউনিটের জন্য আমরা আগে যা ছিল তার একটা এভারেজ প্রাইস 11 টাকা 60 পয়সা বের করলাম। সো এই 11 টাকা 60 পয়সায় কি আপনার ইস্যু হবে, ইস্যু হয়ে 580 ইস্যু হয়ে গেল, আর 1160 কি আপনার স্টকে রয়ে গেল। এই এক 7 জানুয়ারিতে আবার আপনি আরেকটা রিসিভ করলেন 10 টাকা করে, ঠিক আছে, 10 টাকা করে এই 200 ইউনিট আপনি রিসিভ করলেন। আবার 8 তারিখে গিয়ে 30 ইউনিটস আবার কি আপনি ইস্যু করবেন। হ্যাঁ, তাহলে কি করতে হবে, এই যে 30 ইউনিটের আগে আপনার এখানে ছিল 100 টাকা 100 ব্যালেন্স, আর এখন নতুন করে 20 টাকা পারচেজ হয়েছে, টোটাল 120 এর জন্য আপনার নতুন একটা ইউনিট রেট বের করতে হবে, যেটা হচ্ছে কি 11 টাকা 33। সো 30 তারিখে যখন আমরা ইস্যু করব তখন এটা 11 টাকা 33 ধরে আমরা ইস্যু করব, আর বাকি 90 ইউনিট 11 টাকা 33 ধরে আপনার কি ওয়্যার হাউসে অথবা স্টকে কি রয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। কার কোনো কনফিউশন থাকলে বলেন, আবার বলবো। স্যার 6 জানুয়ারি থেকে কি বুঝতে পারিনি স্যার। 6 জানুয়ারি বুঝেন নাই? 6 না জানুয়ারি না 50 স্যার, ইউনিট ইস্যু না। হইতেছে, এটা বুঝছেন কিনা? 50 ইউনিট ইস্যু হ্যাঁ হচ্ছে। হ্যাঁ এটা বুঝতে পারছি স্যার। এখন এই 50 11.6 ইউনিটের জন্য আপনার কত প্রাইসে আপনি ইস্যু করবেন, প্রাইসটা কি দেওয়া আছে? দেওয়া নাই, আপনার ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে আমি কি বলেছি, এই 6 তারিখের আগে মানে 5 তারিখ পর্যন্ত আপনার কাছে যা ব্যালেন্স ছিল তার একটা এভারেজ রেট বের করতে হবে। তাহলে এভারেজ রেট বের করি আমরা 1740 ডিভাইডেড বাই 150। সো এভারেজ রেট হচ্ছে 11 টাকা 60 পয়সা। সো আমরা 6 তারিখে যে 50 ইউনিট আমরা ইস্যু করব এটা 11 টাকা 60 পয়সা ধরে আমরা কি স্টক থেকে ইস্যু করে দিব। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কারো কোনো কোশ্চেন? এনি আদার কোশ্চেন? স্যার 7 জানুয়ারির ক্ষেত্রে স্যার 100 টাকার সাথে আবার আরেকটা রিসিভ করেছি আমরা 20 ইউনিট, এটা ইস্যু না, 20 ইউনিট রিসিভ করেছি, কত করে? 10 টাকা করে 200। তাহলে দেখেন আগের 100 এখন 20 রিসিভ, এই টোটাল 120। 120 এর জন্য টোটাল টাকা হচ্ছে কত? 1160 প্লাস 200, টোটাল 1360। সো 1360 কে 120 দিয়ে ভাগ করেন, কত আসবে ইউনিট প্রাইস? 11 টাকা 33 পয়সা। ঠিক আছে? সো 8 তারিখে যখন আমরা 30 ইউনিট ইস্যু করব তখন আবার 8 তারিখের আগের যে দুইটা ব্যালেন্স আছে এই দুইটা ব্যালেন্সের একটা এভারেজ প্রাইস বের করব, যেটা হচ্ছে 11 টাকা 33 করে। এই 11 টাকা 33 ধরে 340 টাকা কি আমরা ইস্যু হিসেবে দেখাবো। ক্লিয়ার?
জি স্যার, বুঝতে পারছি। স্যার 8 তারিখ যে 30টা দেখাচ্ছি আমরা, এখানে 30টা কি আমরা রিসিভ করছি? ইস্যু 30টি ইউনিট। ইস্যু ইস্যু রিসিভের জন্য তো এভারেজ প্রাইস বের করতে হয় না, শুধু ইস্যুর জন্য বের করতে হয়। এটা আমরা আচ্ছা, মানে ইস্যু আমরা করছি। যেটা ইস্যু করবো ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 90টা আমাদের কাছে জমা আছে জি ইনভেন্টরিতে। জি, 90টা না 100টা। ওই ও আচ্ছা হ্যাঁ 90টা, ওই 30 মাইনাস করলে 90টা। আর কার কোনো কোশ্চেন? তাহলে আমি পরের মেথডে যাই। জি স্যার। স্যার এটার কোনো সমীকরণ আছে স্যার? সমীকরণ তো দেখাই দিলাম। আগের যা ইনভেন্টরি থাকবে, টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল ইউনিটস। বি এটা নাম্বারটা, তো স্যার বি নাম্বারের জন্য দেখাছিলাম, এখন হ্যাঁ আপনি সি নাম্বার, এটা কি সি নাম্বারের জন্য দেখান না স্যার? সেম সেম, সির জন্য সেম, শুধু হলো এখানে মাল্টিপল রেট আসবে, একটা সিঙ্গেল রেট না। যখনই ইস্যু হবে তখনই একটা রেট আসবে। বুঝেন নাই? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, ডি নাম্বারটা পড়েন। ক্লিয়ার? ডি ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার। নো কনফিউশন? স্যার এক্সেলে দেখাই দিন। এক্সেলে তো দেখাবোই, একটু পরে দেখাবো, এটা একটা অঙ্কের মাধ্যমে দেখাবো। এটা আমি পরে দেখাচ্ছি, শুধু এটা মনে রাখেন। কস্ট অফ ওপেনিং ইনভেন্টরিজ, কস্ট অফ ওপেনিং ইনভেন্টরিজ মনে করেন আপনার আছে হলো 1000 টাকা, প্লাস টোটাল কস্ট অফ রিসিভ ইন দ্য পিরিয়ড আরো 20,000 টাকা রিসিভ করলাম। তাহলে এক ওপেনিং ছিল 1, এখন হলো 20, এ টোটাল 21 ডিভাইডেড বাই ইউনিটস অফ ওপেনিং ইনভেন্টরি। 10 ইউনিট ছিল ওপেনিং, প্লাস হলো কি আরো 100 পারচেজ করেছি, 10 ইউনিট প্লাস আরো 100, এর টোটাল হলো 110। সো উপরে হচ্ছে 1000 প্লাস 20 21000, 21000 কে ভাগ করব, ওপেনিং ইনভেন্টরিজ হচ্ছে 10 আর টোটাল ইনভেন্টরি পারচেজ হলো 100, এই টোটাল 110। তার মানে উপরে হচ্ছে 21000 আর নিচে হচ্ছে কি আপনার 110, যেটা আসবে সেটাই হচ্ছে কি আপনার পিরিয়ডিক ওয়েটেড এভারেজ প্রাইস মেথড। ক্লিয়ার? বুঝেছি? হ্যালো, জি স্যার, এটা বুঝিনি স্যার, বুঝতে পারছি। আবার বলবো এটা? হ্যাঁ আপনারা স্যার, হিসাব রাখতে পারেন না। হ্যাঁ আমি যে বলতেছি এটা ট্র্যাক রাখতে পারেন না। আমি বললাম আপনার ওপেনিং ইনভেন্টরি 10 ইউনিট ছিল, প্রাইস হলো 1000, ঠিক আছে? 10 ইউনিট ছিল ওপেনিং, প্রাইস হলো 1000। আমি বলতেছি এখানে 1000টা বসাবেন কস্ট অফ ওপেনিং ইনভেন্টরিজ, আর 10 ইউনিটটা নিচে ইউনিটস অফ ওপেনিং ইনভেন্টরি, ঠিক আছে? প্লাস টোটাল কস্ট অফ রিসিভ, মানে পারচেজ হলো টোটাল হলো আরো 20,000, আর নিচে হলো আরো 100 ইউনিট। তার মানে এখানে হলো 20,000 আর এখানে হলো কত 100, আর এখানে হচ্ছে 1000 আর নিচে হচ্ছে 10। তার মানে উপরে দাঁড়াচ্ছে 1000 প্লাস হচ্ছে কি 20,000, এই টোটাল 21,000, আর নিচে যা দাঁড়াচ্ছে 10 প্লাস 100, এই 110। তাহলে 21,000 কে 110 দিয়ে ভাগ করবেন, যেটা আসবে সেটাই হচ্ছে কি আপনার
weighted periodic weighted average price method. Clear? জি স্যার। মার্কেট প্রাইস মেথড। মার্কেট প্রাইস মেথডটা দুই প্রকার, একটা হলো রিপ্লেসমেন্ট প্রাইস মেথড আর একটা হলো রিয়েলাইজেবল প্রাইস মেথড। এগুলো পরীক্ষায় আসবে না, এগুলি শুধু জানার জন্য। আপনার রিয়েলাইজেশনটা কি আর হলো আপনার রিপ্লেসমেন্টটা কি। রিয়েলাইজেবল হচ্ছে ধরেন আপনার যে ইনভেন্টরি গুলি আছে আজকে সেল করে দিয়ে আপনি কত টাকা পাবেন, সেটা হচ্ছে কি আপনার রিয়েলাইজেশন মেথড, মানে মার্কেট প্রাইসে যেটা। আর রিপ্লেসমেন্ট প্রাইস মেথড হচ্ছে, হ্যাঁ, এখন আপনি কোনো একটা পারচেজ করেছি, এখন এটাকে যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে আমার কারেন্ট মার্কেট প্রাইস যেটা আসবে সেটাই হচ্ছে কি আপনার রিপ্লেসমেন্ট প্রাইস মেথড। দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছি? একটা হলো ইনভেন্টরিটা আমার হাতে আছে যেটা, সেটা এখন সেল করে আমি কত টাকা পাবো সেটা একটা। আর সেকেন্ড হচ্ছে যদি আমি রিয়েলাইজেবল না করে আমার যে ইনভেন্টরি আছে সেটা আমি রিপ্লেসমেন্ট করতে যাই, তাহলে রিপ্লেসমেন্ট করতে আমার যে খরচটা হবে এটাকে ভাগ করব আমরা, সরি সরি রিপ্লেসমেন্ট প্রাইস মেথড, যে প্রাইসে আমরা রিপ্লেস করব। ধরুন আপনার কাছে একটা ইনভেন্টরি আছে, এই ইনভেন্টরিটা রিপ্লেস করতে গেলে আপনার এখানে যে এত টাকা খরচ হবে কারেন্ট মার্কেট প্রাইসে, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট প্রাইস মেথড। আর রিয়েলাইজেবল প্রাইস হচ্ছে আপনার কাছে যে ইনভেন্টরিটা আছে এটা যদি এখন মার্কেটে সেল করেন আপনি যে টাকা পাবেন সেটা হচ্ছে কি রিয়েলাইজেবল প্রাইস। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ন্যাশনাল প্রাইস মেথড, স্ট্যান্ডার্ড প্রাইস মেথড। প্রথমে আছেন স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে একটা প্রি ডিটারমাইন্ড প্রাইস, ঠিক আছে? এটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস, প্রি ডিটারমাইন্ড প্রাইস। এটা কখনো কি আপনার ইনভেন্টরির কাছাকাছি না, ঠিক আছে? এটা কখনো কি আপনার অ্যাকচুয়ালের কাছাকাছি না, তবে অ্যাকচুয়াল থেকে খুব বেশি দূরেও না। আইএস বলতেছে আমরা স্ট্যান্ডার্ড প্রাইসে ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে পারবো, বাট এটার ডিসপারশনটা যেন অ্যাকচুয়াল কস্ট থেকে খুব বেশি না হয়। তার মানে অ্যাকচুয়াল কস্টের প্রাইস আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্রাইস দুটা খুব কাছাকাছি হবে। যদি কোনো কোয়ার্টার অথবা কোনো মান্থে স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালের পার্থক্যটা একটু বেশি হয়ে যায়, সাথে সাথে কি এটা ইমিডিয়েট অ্যাকশনে গিয়ে এটার আপনার কি ভেরিয়েন্সটা কমাইতে হবে অথবা স্ট্যান্ডার্ডটাকে রিভাইজ করে দিতে হবে। তো তার মানে আপনার স্ট্যান্ডার্ড ধরা ঠিক নাই, ঠিক আছে? এটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস মেথড। আর লাস্টে তো ইনফ্লেটেড প্রাইস মেথড। ইনফ্লেটেড প্রাইস হচ্ছে যদি মার্কেট প্রাইস হুট করে বেড়ে যায় মার্কেটে, তখন এখানে ধরেন অ্যাজ ইউজুয়াল মার্কেট প্রাইস যা আছে তার সাথে আরো 10 to 20% আপনার টপ আপ করে নতুন একটা প্রাইস ডিটারমাইন করা হয়, যেটাকে আমরা বলতেছি কি ইনফ্লেটেড প্রাইস মেথড। আর লাস্ট হলো রিইউজ প্রাইস মেথড। রিইউজ প্রাইস আসলে এটাও কোনো মেথড না, এটা বেসিক্যালি অনেক সময় ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অথবা ডিপোতে অনেক ইনভেন্টরি থাকলে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ডেট এক্সপায়ারি হয়ে যায়। এখন ডেট এক্সপায়ারি হয়ে গেলে এটা আবার কি নতুন ভাবে যদি আপনি রিপ্যাকিং করে, হ্যাঁ, অথবা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেল, ডেট এক্সপায়ারি তো করা যায় না, বাট ধরেন কি ট্রান্সপোর্টেশনের সময় নষ্ট হয়ে গেল, এখন এই নষ্টটা ফেলে দিয়ে আবার নতুন করে কভার করতে গেলে আপনার যে খরচটা হবে সেটা হচ্ছে কি আপনার রিইউজ প্রাইস মেথড। ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার। ওকে, আপনাদের ফিডব্যাক কিন্তু খুব পোর। লিফো ফিফো এভারেজ প্রাইস এগুলি সব বলেছি, স্ট্যান্ডার্ড কস্ট রিপ্লেসমেন্ট কস্ট সবই বলেছি। ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি বাসায় দেখে নেবেন। কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ সেম, পিরিয়ডিক ওয়েটেড এভারেজ সেম। এখানে একটা অঙ্ক আছে, আসেন কোশ্চেন নাম্বার 1 পড়েন। কোশ্চেন নাম্বার 1 পড়েন। পড়লে সাথে সাথে নক করবেন।
করেছি? হ্যাঁ স্যার। কি বলেছে? Morton Company uses the periodic inventory method and had the following inventory information available. Beginning inventory 104 টাকা করে 400, পারচেজ হয়েছে আরো 3টা, এই টোটাল 1000 কোয়ান্টিটি, আমাদের টোটাল প্রাইস হলো 6200। ফিজিক্যালি কাউন্ট করেছেন, কাউন্ট করে দেখেছেন 400 ইউনিট কি আপনার হাতে আছে, তাহলে সেল হয়েছে কত ইউনিট? সেল হয়েছে কত 600 ইউনিট? 600 ইউনিট। 600 ইউনিট। হ্যাঁ 600 ইউনিট। Answer the following independent question and show computation supporting your answer. Value of closing inventory under FIFO method. What is the value of closing inventory under FIFO method? বলেন। FIFO মেথডে ক্লোজিং ইনভেন্টরি কত বলেন? ক্লোজিং ইনভেন্টরি কত আছে? কোয়ান্টিটিতে কত আছে? ইউনিট 400 স্যার। 400। এটা হাতে থাকবে কোনটা? লাস্টে জি। যেটা ঢুকছে এটা না ফার্স্টে যেটা ঢুকছে সেটা? ফার্স্টে যেটা ঢুকছে ফার্স্টেরটা স্যার। আমরা তো লিফো ফলো করছি, ফিফো তাই না, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে প্রথমে যেগুলো আসছিল সেগুলিকে আমরা সেল করে দিয়েছি, এখন লাস্টের গুলোই কিন্তু থাকবে তাই না। সো লাস্টের গুলি যদি বলি তাহলে 10 তারিখে একটা 20 তারিখে একটা পারচেজ হয়েছিল 300 ইউনিট, 300 ইউনিট, কিন্তু এখানে তো ক্লোজিং ইনভেন্টরি কত 400। স্যার 725 আসবে স্যার। 400 আপনার হাতে আছে, তাহলে 300 আসবে 8 টাকা করে 2400, আর 200 থেকে আসবে 100 60 টাকা করে 700, স্যার তাহলে স্যার 2400 3100 টাকা সরি স্যার 3100 টাকা 3100 টাকা। 3100 টাকা হচ্ছে কি বেল অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লিয়ার? জি স্যার। হোয়াট ইজ দ্য বেল অফ কস্ট অফ গুডস সোল্ড আন্ডার আপনার ফিফো মেথড? স্যার 3100 3100 কস্ট অফ গুডস সোল্ড 3100 কিভাবে বুঝলেন? ফার্স্ট মেথডে ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে না? 4 টাকা করে 400, সেকেন্ডটা হচ্ছে 120 তে 400 টাকা 400 ইউনিট 5 টাকা করে 2000, টোটাল হচ্ছে হলো 2400, আর হচ্ছে 725 এখান থেকে 100 চলে যাবে 60 টাকা করে 400, টোটাল হচ্ছে 3100। 3100। ওকে গুড। আরেকটা শর্টকাট মেথড আমরা করতে পারি না? টোটাল কস্ট কত? টোটাল কস্ট 6200। টোটালের মধ্যে থেকে যদি আমরা, হ্যাঁ টোটাল থেকে যদি আমরা ফিফোর আন্ডারে যে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে দেই, তাহলে ফিফোর আন্ডারে ক্লোজিং ইনভেন্টরি কত? স্যার 3100। 3100 ঠিক আছে। তাহলে 6200 মাইনাস ক্লোজিং ইনভেন্টরি মানে 3100, তাহলে 6200 মাইনাস 3100 ইকুয়াল টু আনসার কত? 3100। ওকে। সেকেন্ড কোশ্চেন দেখেন, ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার এভারেজ কস্ট মেথড। 2 নাম্বার, ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার এভারেজ কস্ট মেথড, বলেন কত আসবে? এভারেজ প্রাইস কত? 6200 ডিভাইডেড বাই কি টোটাল কোয়ান্টিটি পারচেজ, তাহলে 6200 ডিভাইডেড বাই কত 1000, তাহলে এভারেজ প্রাইস কত আসলো? 2480। 6 টাকা 20 পয়সা। সো ক্লোজিং ইনভেন্টরি হলো 400, তাহলে 6 টাকা 20 ইনটু 400 দেখেন তো কত হচ্ছে? স্যার 2480। 2480 নাকি? জি স্যার। 400 ইনটু 6.2 কত আসছে দেখেন? স্যার 2480 হয়। 2480। ওকে রাইট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? ক্লোজিং ইনভেন্টরি যদি 2480 হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? 3720। 3720 কিভাবে বের করেছেন?
6.2 ইন্টু 600। হুম, ওকে। What is the value of closing inventory under LIFO method? LIFO method এ closing inventory কত বলেন? LIFO method, LIFO method এ আপনার value of closing inventory বলেন। স্যার 1900 টাকা আসবে, 1900, 1900। 1900। সবাই কি বুঝতে পেরেছি কিভাবে? স্যার না। বুঝেন নাই তাই তো? দেখেন আপনি লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে আপনার কাছে টোটাল 1000 কোয়ান্টিটি ছিল, এখন আমরা স্টকে রয়ে গেল 400 আর কনজাম্পশন হয়েছে 600, এই টোটাল 1000। ঠিক আছে, এখন দেখেন আপনার কাছে স্টকে রয়ে যাবে কোনগুলি, যেগুলি ফার্স্টে আসছিল সেটা, তাহলে আপনার টোটাল কোয়ান্টিটি 400 আপনার হাতে আছে, তাহলে 400 এর 100 যাবে 4 টাকা করে 400, আর এই 400 যাবে 300, 315 5 টাকা করে, এই টোটাল 1500। তাহলে দেখেন 1500 প্লাস হলো 400, এই টোটাল হলো 1900। এই 1900ই হচ্ছে কি আপনার ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ফিফো লিফো মেথড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখন কোশ্চেন হচ্ছে দেখেন প্রথমটায় আসছিল 3100 মানে ফিফো মেথডে, সেকেন্ডটায় আসলো কত 2480, আর থার্ড আসলো কত 1900। ঠিক আছে, তাহলে এই তিনটা কম্পারিজনের মধ্যে প্রফিট কোনটাই সবচেয়ে হাইয়েস্ট হবে সেটা একটা সিলেক্ট করেন। প্রফিট কোন জায়গায় বেশি আসবে? কত? সরি, বের করতে পেরেছি কোন জায়গায় প্রফিট বেশি আসবে? লিফো, ফিফো না ওয়েটেড এভারেজে? স্যার এবং কেন? লিফোতে। স্যার 5 হতে বেশি, আর লিফোতে বেশি। লিফো, ফিফো, মানে কোশ্চেনটা হলো ক্লোজিং ইনভেন্টরি। দেখেন আবার বলি, অনেকে বুঝতেছে না। ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি ফিফোতে কত? 3100, ওয়েটেড এভারেজে 2480, আর লিফোতে হলো 1900। কোশ্চেন হলো which method profit will be generated? 3100 যেটা মানে ফিফো। ফিফো এখানে, এটা আনসার, এটা আনসার। 3100। স্যার যেহেতু প্রাইস মানে ইনক্রিজ করতেছে, এক্ষেত্রে লিফো মেথডে প্রফিট বেশি হওয়ার কথা। বুঝি নাই কি বললেন? যেহেতু প্রাইস ইনক্রিজ করতেছে এই জন্য লিফোতে মানে প্রফিট বেশি হওয়ার কথা। নো, ক্লোজিং ডেটে কি করি আমরা? কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করে দেই না? হ্যাঁ স্যার। আমরা কি করি? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ লেস হচ্ছে কি ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু যদি বেশি হয় তাহলে বেশি মাইনাস করবেন। বেশি মাইনাস করলে কি হবে? কস্ট অফ গুডস সোল্ড এর ফিগার কমে যাবে। ঠিক আছে কিনা? Yes, যদি আমি 3100 মাইনাস করি, ধরেন আমার কস্ট অফ গুডস সোল্ড হলো হ্যাঁ আপনার 50,000, 5000 সরি 5000, কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ এই দুইটা মিলে হলো 5000।
মাইনাস 3100, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? 1900। 1900, ঠিক আছে। 1900 হলো কি আপনার কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালু, জি স্যার। ঠিক আছে। মানে স্যার যে তো যে 1900 মেথডে যদি কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালু হয় তাহলে প্রফিট কি একটু বেশি আসবে? হ্যাঁ স্যার। 1900 বুঝেছেন তো। সেকেন্ড মেথডে কস্ট অফ গুডস সোল্ড ওয়েটেড এভারেজ হলো 2480, আপনি 5000 মাইনাস 2480, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত রেকর্ড হবে? 2520। 2520। আগেরটাই হচ্ছিল 1900 আর এখন হচ্ছে 2520। তার মানে কস্ট অফ গুডস সোল্ড যদি 1900 মাইনাস করি তাহলে প্রফিট বেশি আসবে, আর যদি 2480 মাইনাস করি তাহলে কি প্রফিট আর একটু কম আসবে। এখন বলেন যদি ক্লোজিং ইনভেন্টরি 1900 হয় সেক্ষেত্রে কি হবে? স্যার 3100 টাকা হবে কস্ট অফ গুডস সোল্ড। 3100 টাকা হলো কস্ট অফ গুডস সোল্ড। তার মানে কি এখানে কস্ট অফ গুডস সোল্ড আরো বেশি। সো কস্ট অফ গুডস সোল্ড যত বেশি হবে আপনার কি প্রফিট তত কম হবে। এখানেও সেম। তাহলে আপনার সিন নেভিটারসে সরি, আমরা এখানে যেটা করতেছিলাম যে প্রফিট সবচেয়ে হাইয়েস্ট আসবে হচ্ছে ফিফো মেথডে, আর সবচেয়ে লোয়েস্ট আসবে হচ্ছে কি আপনার লিফো মেথডে। সো এটা হলো বেসিক্যালি ক্লোজিং ইনভেন্টরির সাথে একটা আপনার পজিটিভ রিলেশন আছে। ক্লোজিং ইনভেন্টরির সাথে একটা পজিটিভ রিলেশন আছে। যেখানে ক্লোজিং ইনভেন্টরি হাইয়েস্ট, প্রফিটও কি সেখানে হাইয়েস্ট। সো প্রফিটের সাথে ক্লোজিং ইনভেন্টরি একটা পজিটিভ রিলেশন। যেখানে ক্লোজিং ইনভেন্টরি হাইয়েস্ট, প্রফিটও কি ওই মেথডে সবচেয়ে হাইয়েস্ট আসবে। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? বুঝেছি কিনা? হ্যাঁ স্যার। নো কোশ্চেন? নো কোশ্চেন হলে আরো অঙ্ক আছে আমি দেখাচ্ছি, দেখি আপনারা আনসার করতে পারেন কিনা। ওই যে বেস্ট কোশ্চেন দেখেন, পড়েন। ঠিক আছে, পড়েছি? জি স্যার। কি বলেছে? জাকারিয়া কোম্পানি সোল্ড 1200 কেস। টোটাল কত ছিল তার কেস? কত কেস ছিল তার হাতে? 12,000 কেস স্যার। 12,000 কেস সোল্ড হয়েছে, সেল করেছে। ছিল কত কেস? আচ্ছা, 5000 কেস। কত? 5000 কেস কই ছিল? 5000 প্লাস 3000 প্লাস 8000 প্লাস 2000, টোটাল কত হাজার ছিল? 18,000 18,000। 18,000। 18,000 এর মধ্যে 12,000 কেস সেল করেছে, তাহলে ক্লোজিং ইনভেন্টরি থাকলো কত হাজার কেস? 6,000। 6,000। 6000। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না না স্যার। স্যার। যদি আমি ক্লোজিং ইনভেন্টরি বলি ফিফো মেথডে, তাহলে 6000 টাকার ভ্যালু কত বলেন? মুখে মুখেই বলেন। 6000 এর ভ্যালু কত ফিফো মেথড? এখান থেকে 2000 হলে
28,000। 28,000 28,000 টাকা 28,000 ওকে গুড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? 53,000 53,000। 53,000 স্যার 5,000 ইন্টু 4 20, 3,000 ইন্টু 5 15, আর ওইখানে আসবে কত? 4,000 তাই না? 4,000 ইন্টু 4.5 মানে 18। তার মানে ওইখানে 35 আর 18, 35 আর 18 কত? 53,000। ঠিক আছে 53,000 ক্লিয়ার? জি স্যার তাহলে গ্রস প্রফিট কত বলেন, গ্রস মার্জিন কত? আমার মনে হয় অনেকে বুঝতেছে না আমি কিভাবে করতেছি, শুধু মুখে মুখে বলে দিচ্ছি, কিন্তু ফিডব্যাক কিন্তু খুব পোর। যদি না বুঝেন তাহলে কিন্তু এগুলো আর বুঝবেন না। পরীক্ষার খাতায় কিন্তু এইভাবেই অঙ্ক করতে হবে। আপনি এত টাইম পাবেন না যে অঙ্ক ক্যালকুলেশন স্যার করবেন। এক্সেলে দেখালে ভালো হবে। এক্সেলে দেখালে ভালো হবে। কেন এটা এক্সেলে দেখাবো বলেন, আর কেন দেখাবো না? স্যার 67,000 টাকা এক্সেলে কেন দেখাবো? দেখেন এক্সেলে দেখানোর তো কোনো দরকারই নাই। আমার কোশ্চেন হচ্ছে আমার টোটাল ইনভেন্টরি অ্যাভেলেবেল কত? অ্যাভেলেবেল ইনভেন্টরি তাই না? স্যার 18,000 ছিল অ্যাভেলেবেল ইনভেন্টরি ছিল 18,000, আর প্রথমেই বলছে সোল্ড কত? 12,000। 12,000 তাই না? সো আপনার ক্লোজিং ইনভেন্টরি কত? সিআই কত? সিআই কত? 6,000। আপনার ক্লোজিং ইনভেন্টরিতে আপনার 6,000 আপনার থাকলো। এখন এই 6,000 এর আমি ভ্যালু হিসেব করব 67,000 আন্ডার ফিফো মেথড। ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ফিফো মেথড। তাহলে কোনগুলি থাকবে আমার স্টকে? লাস্টের লাস্ট গুলা 2000 ইনটু হবে স্যার আপনার 5 টাকা এক্সেলটা করে, দেখা যাচ্ছে 5 টাকা করে, আর প্লাস নিচে দিয়ে 4,000 ইউনিট দেখতেছে ভাই 4,000 ইউনিট আর 4,000 থাকবে হচ্ছে আপনার এরপরের স্লট থেকে। এরপরের স্লট কত টাকা করে? স্যার 4.5 4.50। 4.5 টাকা করে স্যার তো 4.50 দেখেন এখন কত আসে? 28,000। স্যার ওখানে 10,000 আর এখানে হচ্ছে যে 18,000 মোট 28,000 টোটাল 28,000 ঠিক আছে। তাহলে সিওজি কত? কস্ট অফ গুডস সোল্ড কত? কস্ট অফ গুডস সোল্ড হলো প্রথম থেকে আসেন, প্রথমগুলি ইস্যু হয়েছে 5 টাকা ইনটু হচ্ছে কত 4 স্যার প্লাস 3,000 ইনটু 5 ইনটু 5 প্লাস স্যার এরপরে 4,000 4,000 যাবে, 4,000 ইনটু হচ্ছে কত ইনটু 4.5 4.5 4.5। তাহলে সিওজি কত? স্যার 53,000 টাকা 53,000। জি স্যার তাহলে গ্রস মার্জিন ইকুয়াল টু সেলস মাইনাস 120 সিওজি। সিওজি ঠিক আছে। সেলস কত? 1,20,000 মাইনাস সিওজি কত? এই যে এখন বের করলাম 53,000। 53,000 সো প্রফিট কত? স্যার 67,000 67,000 কোনো কনফিউশন আছে? ওই যে যে কোশ্চেন বলেছিলেন এক্সেলে করে দিতে। হ্যালো, জি স্যার বুঝতে পেরেছি। নাম কি জানি? ওকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। জি স্যার ক্লিয়ার এখন স্যার বলি আমি আন্ডার লিফো মেথড সিআই কত? সিআই কোনটা থাকবে? বলতে
থেকে এখানে প্রথম থেকে জি স্যার 1 তারিখ প্রথমগুলো থেকে 5000 ইন্টু 4 আর 1000 ইন্টু 5 নাকি জি জি স্যার স্যার 5000 ইন্টু 4 30,000 আর 2000 হচ্ছে টাকা আচ্ছা 3,000 20,000 টাকা আর 1000 ইন্টু হচ্ছে কত 5 টাকা করে তো টোটাল কত আসতেছে 25,000 টাকা স্যার 20 আর 5 25,000 টাকা তাহলে সিওজি কত লাস্টে থেকে যাবে তাই না আগে ইস্যু করবো কোনগুলি সবার লাস্টের গুলি তার মানে 2000 ইন্টু 5 প্লাস 8000 ইন্টু 4.5 প্লাস তারপরে কত যাবে 3000 থেকে 2000 যাবে তাই না জি স্যার 2000 ইন্টু কত করে জানি 5 5 টাকা করে 5 সো দেখেন আনসার কত $56,000 নাকি $56 নাকি ইয়েস স্যার সো এটা গেল লিফো সো প্রফিট কত এখানে বলে গ্রস মার্জিন কত সেলস স্যার 64 মাইনাস 64,000 ইউজিএস সেলস হলো টাকা 1,20,000 মাইনাস হচ্ছে মাইনাস 56,000 56,000 তো আনসার কত 64,000 64,000 এই ঠিক আছে লিফো ফিফো এখন তো ওয়েটেড এভারেজ আসে ওয়েটেড এভারেজ আসলো এটা তো অ্যাভারেজ করে বের করতে হবে হ্যাঁ এভারেজ করে বের করতে হবে এখানে এভারেজটা করবেন কোন জায়গায় স্যার টোটাল কস্টটাকে স্যার ইউনিট দ্বারা ভাগ দিলে পারে যে বুঝে টোটাল স্যার কস্ট এভারেজ ডিভাইডেড বাই প্রাইস টোটাল ইউনিট টোটাল কস্ট কত স্যার 81,000 টাকা 81,000 ডিভাইডেড বাই টোটাল জি ইউনিট স্যার হচ্ছে 18,000 তাই তো 18,000 জি 18,000 স্যার 4 স্যার এভারেজ প্রাইস 4.5 দাঁড়ান equal to total purchase price divided by total ইউনিট unit total purchase price হচ্ছে কত টাকা 81,000 divided by unit হচ্ছে 18,000 সো কত আসলো টাকা বলেন কত আসলো 4.5 4.5 তাহলে ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি সিআই কত 6,000 ইনটু হচ্ছে 4.50 27,000 টাকা 27,000 27,000 সিওজি কত 12,000 ইনটু হচ্ছে 4.50 ইকুয়াল টু কত স্যার 54,000 54,000 ঠিক আছে তাহলে গ্রস মার্জিন কত স্যার সেলস 1 লক্ষ সেলস minus মাইনাস কস্ট অফ গুডস UGS 66 তো সেলস হলো টাকা 1,20,000 মাইনাস
টাকা 54,000 ইকুয়াল টু কত আসলো? 66 কত? 66 66 66। কোন জায়গায় প্রফিট বেশি আসলো কেন? এক জায়গায় প্রফিট আসলো 66, এক জায়গায় প্রফিট আসলো 64, 64 আবার আরেক জায়গায় আসলো প্রফিট 67। কেন এরকম হলো? স্যার যদি কস্ট আমি অফ টেবিল আঁকি, দাঁড়ান আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করি। ক্লোজিং ইনভেন্টরি, এর হলো প্রফিট। ধরেন ফিফো, ফিফোতে সিআই কত? 28, প্রফিট কত? 67। যদি লিফো হয়, সিআই কত? 25, 25 প্রফিট কত? 64। 64 যদি এভারেজ হয়, 27 CI 27, আর এখানে আসবো 66। তার মানে দেখেন, আমি বলছিলাম প্রফিটের সাথে আমরা ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুর একটা রিলেশন আছে। যেখানে ক্লোজিং ইনভেন্টরি হাইয়েস্ট, সেখানে প্রফিটও হাইয়েস্ট। দেখেন এখানে 28,000 হলো সিআই, প্রফিট এই কারণে দেখেন আসছে 67,000, বুঝছেন? আবার লিপোতে হলো সিআই হলো 3,000 টাকা কম, 28 থেকে 25, 3,000 টাকা কম, এই কারণে দেখেন প্রফিটও কিন্তু 3,000 টাকা কম আসছে। আবার এরপরেরটায় 2,000 টাকা প্রফিট কিন্তু বাড়ানো হচ্ছে, মানে 25 থেকে 27, এই কারণে দেখেন প্রফিটও কিন্তু 64 থেকে 66,000 হয়ে গেছে। সো আমি এটাই বলছিলাম যে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুর সাথে প্রফিটের কি একটা পজিটিভ রিলেশন আছে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. Yes sir. যদি কোনো কারো কনফিউশন থাকে বলতে পারেন, আমি বলে দিচ্ছি। এনি কনফিউশন? না স্যার। ফারদিন, Yes, sir. ক্লিয়ার? Yes, sir. না না, না বুঝলে বলতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ আমি তো এখন পাস করে চলে যাব। জি স্যার, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ অনেকের জন্য এগুলি নতুন, ঠিক আছে? সো যারা নতুন তারা কিন্তু বারবার কোশ্চেন করবেন। সো আমি পরের অঙ্কে যাই। ও এখানে শুধু ফিফো মেথডটা চেয়েছে, আমি তো সবই করে ফেললাম। ঠিক আছে? স্যার ভালো হয়েছে স্যার, অনেকগুলো প্র্যাকটিসে গেল। হুম হুম, তারা একটু মার্ক করে দিই, হ্যাঁ, এটা আমি
ওকে, ঠিক আছে। কতগুলো বাঁচাবো? ওকে কতগুলো স্যার। বাঁচাবো? খারাপ না তো? খারাপ করে সাদা। স্যার এক্সামে কি এগুলো তো মুখেই করতে হবে, বা কোনো রাফ করা যাবে, বা ক্যালকুলেটর রাখা যাবে কিনা? দেয় দেয় মনে হয় প্রবাবলি, আপনার রাফ শিট দেয়। স্যার আমি একটা প্রশ্ন করব। জি 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 বলেন। স্যার আমাদের স্লাইডটা একটু প্র্যাকটিস করার জন্য দিয়ে স্যার একটু এমার্জেন্সি, বুঝি নাই। মানে এখন ম্যাথ সলিউশনটা আমাদের একটু দিতে হবে স্যার। সরি, আপনার কথা ক্লিয়ারলি আমি বুঝতেছি না। স্যার এখন আমরা ফিফো আর লিফো আর এভারেস্ট মেথডের স্লাইডের ম্যাথটা সলিউশন সহ আমাদের একটু দিতে হবে স্যার, এটা বলতে চাচ্ছি। ও হ্যাঁ, দিয়ে দিব দিয়ে দিব। বড় আছে। 10 টাকা দিয়ে মাঝে 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 এদিন কিনি খাইলাম। এর অফিস যাওয়ার আগে যদি 10 টাকা হয় 20 টাকা করে কিনতে না। আমার 10 টাকা 10 টাকা করে দিই। আমি তাজা লগে লগে বানাতো তাজা 20 টাকা করে তাতে কিনতাম কেজিতে দিত আমার। পুরানো বহুত কিনতে আমি করছি। নিজে বাজার করতাম না। আমার দিতে আমি করি না। আমি আগে 10 টাকা আমরা দিচ্ছি। প্রায় সময় পরেরটা দেখেন, ঠিক আছে। এটা আপনারা পারবেন। স্যার ইস্যু মানে সেলস নাকি পার্সেন্ট? পার্সেন্ট মানে তো পার্সেন্ট। হুম, স্যার ইস্যু মানে সেলস দুইটা বোঝাচ্ছে সেম, এখানে। সেলস এবং ইস্যু দুইটাই সেম। হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। এটা দেখেন মে জুন 2017 আরেকটা অঙ্ক আসছিল, পারবেন এটা। আমি এতক্ষণ যা করিয়েছি সেম। পড়েন।
দেখেছি আমরা? হ্যালো, জি স্যার দেখছি। এবার নামাজ পড়ি খালি, তো আশা করি না যে তুই বেশ করিও। সমস্ত তোমার দায়িত্ব, তুমি এটা করতেছো। উনি তোমার সৃষ্টি করছে, তোমার দায়িত্ব, তোমার খাওয়া দিছে, পড়াতেছে, সবই তোমার করা গেছে। আপনারা একটু মিউট তোমার করে দায়িত্ব নেন, তুমি পালন করতেছো, তোমার মিউট দায়িত্ব করে তুমি নেন। যদি পালন কারো করতেছো। পার্সোনাল কোনো কথাবার্তা, ফ্যামিলির সাথে কথা বলেন, মিউট করে নেন। বলুন কি হবে? সহজ জিনিস, খুবই সহজ। জি স্যার, এখানে হচ্ছে টোটাল ইনভেন্টরিতে থাকবে 500 ইউনিট, হুম, আর হচ্ছে স্যার সেল হয়েছে 400 ইউনিট। এখন স্যার ক্যালকুলেটটা করলে হবে যে পদ্ধতিতে করি দেখেন FIFO। আমাদের ABC Limited has provided the following information to you. আপনার পারচেজ সেল, পারচেজ, হ্যাঁ, আবার সেল। সো টোটাল দেখেন 500 আর 100 হলো 600, 600 আর 600, 600 আবার পারচেজ হলো 900। ঠিক আছে, 900-র মধ্যে সেল হচ্ছে 650, তার মানে 300, 250 ইউনিট কি আপনার ক্লোজিং থেকে গেল নাকি? আবার 250 ইউনিট ওপেনিং ছিল। সো ওপেনিং 250 প্লাস 500, 750 প্লাস 100, 850 প্লাস 300, 1150। 1150 থেকে আপনার সেল হয়ে গেল 400 প্লাস 200, 650। সো 1150 মাইনাস 650। সো আপনার সিআই কত, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত, ক্লোজিং ইনভেন্টরি কোয়ান্টিটি কত? 560 স্যার। 500, 60। 500 না, জি স্যার, আচ্ছা 500, সরি স্যার। 500, জি স্যার, 500। তাহলে ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি, ভ্যালু অফ ক্লোজিং is ইনভেন্টরি 500। আন্ডার ফিফো মেথড। ফিফো মেথডে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত বলেন? Yeah. স্যার স্যার 5570। 5570 কিভাবে আসলো? স্যার ওপেনিং ইনভেন্টরির যে ইয়াটা স্যার, আমরা তো এটা সেলস করে দিয়েছি 17 তারিখ, এখান থেকে 250 গেছে। Yes, আর sir. 8 তারিখে 5500 ইউনিট থেকে গেছে স্যার 150 ইউনিট, তাহলে আছে আর 350 ইউনিট ছিল ওই সময়। আর আমরা 27শে মার্চ আমরা সেলস লিফো করছি মেথড ফলো 250। করছি না, ফিফো মেথড, তাই তো? ফিফো, জি স্যার, জি স্যার, ফিফো। FIFO। জি স্যার। সো ফিফো যদি হয়, আমাদের দেখেন আমরা লাস্টের গুলি আমাদের কি থাকবে, স্টকে থেকে যাবে, তাই তো? Yes, sir. লাস্টে, তাহলে লাস্টের কোনগুলি আছে? 300 আছে, তাই তো? 25। 300 আর 200 যাবে কোথা থেকে? এই 100 যাবে এখান থেকে, আর এই 500 থেকে স্যার যাবে 5575। 5575। তাহলে জি স্যার, 300 এর দাম 3450, আর 100 ইউনিটের দাম 1150, 1120, 1120, 1120। জি স্যার। আর আচ্ছা 100 না ইউনিটের স্যার, দাম হচ্ছে এখানে 1000। ও তাইলে চার স্যার হয়ে যাবে 5570 হবে যে। 5570। সো আনসার ইজ 5570। সো কস্ট অফ গুডস সোল্ড কত? কস্ট অফ গুডস সোল্ড, আচ্ছা তাহলে এখন হচ্ছে যে 4000 প্লাস হচ্ছে কত, 2000, 7000, 6000, 6000। তাই তো? জি স্যার। 6000 হচ্ছে কি আপনার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে গ্রস প্রফিট কত বলেন? স্যার 7000 টাকা।
8 5 13,000, তাই তো? 13,000 হচ্ছে কি সেলস প্রাইস মাইনাস সিওজি হলো 6,000, সো আপনার 7,000 টাকা। প্রফিট হলো 7,000 টাকা। সবাই কি বুঝেছি? সবাই বুঝেছি? ইয়েস স্যার। স্যার সিওজি কত হবে আবার? কস্ট অফ গুডস সোল্ড 6,000। কিভাবে? এই যে এখান থেকে দেখেন 500-র মধ্যে 400 আমরা সেল করে ফেলছি, 500-র দাম 5,000, তাহলে 400-র দাম কত? 4,000। 4,000। আর এই 250 ইউনিট সেল করেছি, 250 ইউনিটের দাম হলো 2,000, তাহলে এখানে হলো 4,000 আর এখানে হলো 2,000, এই টোটাল কত? 6,000। ক্লিয়ার? জি স্যার। এনি কনফিউশন থাকলে বলেন। কোনো কনফিউশন? আপনাদের ফিডব্যাক খুব পোর। না স্যার, কনফিউশন নাই স্যার। কারো কনফিউশন নেই? না স্যার, ফিফো মেথডে কনফিউশন নেই। হুম? না স্যার, ফিফো মেথডের জন্য কনফিউশন নাই। এভারেজ মেথড? না স্যার। এমআই আজকে নিয়ে কয়টা ক্লাস হলো? স্যার 2টা। আমার 2টা। ওহাব করায়নি? স্যার তো শুধু স্যার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ইন্ট্রোডাকশন করেছেন, করেছিল প্রথমটা। পরে এখনো কোনো চ্যাপ্টার করার নেই। আচ্ছা আচ্ছা। কিসে আমার কতজনের জন্য আসছেন চিনি। হ্যালো, স্যার কি আমরা ব্রেক কি ব্রেক দিবেন? নিব? আমরা কি একটা ব্রেক নিব না কন্টিনিউ করব? স্যার ব্রেক দেন। ব্রেক ব্রেকের টাইম দরকার হয়েছিল। না? জি আচ্ছা, স্যার, দাঁড়ান তো ব্রেক জাস্ট লেকচারটা একটু দেখে নিই আমি। আচ্ছা ঠিক আছে, ব্রেক আর অনেক অঙ্ক আছে, এটা আমি বুঝিয়ে দিব। ব্রেক কত মিনিট? 20 মিনিট, ঠিক আছে? জি স্যার। জাস্ট 9টায় আমি স্টার্ট করবো এগেন। সবাই থাকেন, হ্যাঁ? বাকি অঙ্কগুলো কিন্তু দেখাইতে হবে।
ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শোয়েব ভাই, কুল কুল। গোলাম ইব্রাহিম খান ভাই আছেন? জি ভাইয়া। আচ্ছা, ম্যাথটা কি আপনি আগে করছিলেন এই ম্যাথ গুলা? ভাই আমি কমপ্লিটলি মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের না। না, আপনি কি আগে করছিলেন ম্যাথ গুলা? না ভাইয়া, আচ্ছা, ম্যাথটা কি আপনি বুঝছেন মনে হচ্ছে। ম্যাথ ম্যাথ বুঝছি বলতে ভাই এই মানে স্যার যখন করাইছে এরপর হ্যাঁ, কিছুটা ধরতে পারতেছি আর কি। যেমন ধরেন আমি একটাই ধরতে পারতেছি যে এখন স্যার এখন ফিফো ফিফো মেথড নিয়ে কথা বলছে, এটা দিয়ে ধরতে পারছি। এখন আবার ধরেন লিফোটা আবার চর্চা করলে ওটা ধরতে পারবো। আমি যেমন এখন এভারেজটা পারবো না। না আপনি আপনি কি কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন? না ভাইয়া। এখন ভাই আপনি লিপু ফিপু হলে বুঝছেন, আমি তো কিছু বুঝতাম না। যেমন আপনার ফিফোতে আমি তো প্রথমে একটা ভুল করে ফেলছিলাম যে নিচ থেকে ধরতেছিল, মানে ইয়াগুলো মানে যেগুলো বাকি থাকতেছে আর কি, ইনভেন্টরি। তা আমি ভাবছি যে উপর থেকে ধরবো, তা আমি প্রথমে এটা বুঝি না। এখন যখন স্যার নিচ থেকে ধরছে আমি নিচ থেকে ধরে করতেছি, আসলে কিভাবে নিচ থেকে ধরতেছে এটা জিনিসটা বুঝতেছি না। এটা হচ্ছে যে লিপু আর পিপুর সংখ্যাটা বুঝছি, বাট এখানে তারে আসলে বললে বলেন অনেক কিছু। আপনি সবগুলা কি বুঝছেন নাকি? মিলাই নিচ্ছি ভাই। এখানে কিন্তু অনেকে বুঝছে, বাট না, যারা ভাইয়া কমার্স ব্যাকগ্রাউন্ডের ওনারা খুব ইজিলি ধরে ফেলতে পারতেছে, আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। আমার থেকে মনে হচ্ছে স্যার কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য করছে এগুলা, বাট না, আমার স্যার থেকে আসলে ডিটেলস এ বুঝাচ্ছে, বুঝছেন। এখন আমরা ধরেন অনেকগুলো বেসিক না থাকার কারণে আমরা মানে বেসিক তো ধরেন, আমাদের একদম জিরো ভাই, এটা হ্যাঁ আমরা এই জন্য আমরা ধরতে পারতেছি না। খুব সমস্যা হচ্ছে ভাই, তাই কেমনে করি।